হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ সিরিজ, যেখানে আমরা একটা এমসিকিউ এর সাথে সাথে কিন্তু আরও প্রচুর ইনফরমেশন ডিসকাস করছিলাম। তাই যারা যারা তোমরা আগের সেশনগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সেগুলো দেখে নিও। সেখান থেকে কিন্তু তোমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এরকম প্রচুর ইনফরমেশন জানতে পারবে, যেগুলো থেকে আগামী দিনে তোমরা বিভিন্ন পরীক্ষায় জিওগ্রাফি কোশ্চেন কিন্তু অনেক কমন পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই এমসিকিউ ডিসকাশনের সেশন 4 স্টার্ট করতে চলেছি। তো ফার্স্ট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পিকস ইজ নট লোকেটেড ইন গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়কে আমরা সবাই চিনি, নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি প্রচুর ইম্পর্টেন্ট এবং হাই অল্টিটিউড পিক এখানে রয়েছে। ইন্ডিয়াতে রয়েছে, নেপালে রয়েছে, চায়নাতে রয়েছে। তো তার মধ্যে বলেছে যে এই কোন চারটে পিকের মধ্যে কোনটা গ্রেটার হিমালয়তে নেই। তাহলে এই যে নুন কুন, এদেরকে আমরা কোথায় পাবো না, নুন এটা হচ্ছে জম্মু কাশ্মীর রিজিয়নের মধ্যে হাইয়েস্ট পিক, এবং তার সিস্টার হিসেবে এর পাশেই আরেকটা পিককে বলা হয়, তার নাম হচ্ছে কুন। তাই নুন কুন একসাথে নাম নেওয়া হয়। কুন রয়েছে লাদাখে, বাট নুন রয়েছে জম্মু কাশ্মীরে। এবং এই যে পিকটা, এদেরকে আমরা কার্গিলের কাছাকাছি রিজিয়নে পাই, যেখান দিয়ে সুরু রিভার ফ্লো করছে। সুরু রিভার ভ্যালিতে আমরা পিকগুলোকে পাই। এটা রয়েছে গ্রেটার হিমালয়তে। কামেট আর ত্রিশূল এই দুটো খুব ইম্পর্টেন্ট পিক, যাদেরকে আমরা উত্তরাখণ্ডে পেয়ে থাকি, এরাও গ্রেটার হিমালয়ান পিক। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রড পিক। এই ব্রড পিকটাকে আমরা পেয়ে থাকি কারাকোরাম রেঞ্জে এবং পাকিস্তান আর চায়না বর্ডারের কাছে। তাহলে অবভিয়াসলি এই ব্রড পিকটা গ্রেটার হিমালয়াতে লোকেটেড নয়। নেক্সট বলেছে যে ওভেরা আরু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড ইন। এই স্যাংচুয়ারিটা কোথায় রয়েছে না, এটা রয়েছে পেহেলগাঁওতে আমরা পাবো। তো বাকি যে অপশানগুলো রয়েছে তার মধ্যে পেহেলগাঁও হচ্ছে রাইট অ্যান্সার। তো পেহেলগাঁও সম্বন্ধে রিসেন্টলি আমাদের খবরে তো এসেছিল এই পেহেলগাঁও যে পাকিস্তান অ্যাটাক করেছিল সেই রেসপেক্টে। এবং এখান থেকে আমরা কি কি মনে রাখবো না, পেহেলগাঁও জম্মু কাশ্মীরে রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এখান দিয়ে কোন রিভার ফ্লো করছে, খুব ইম্পর্টেন্ট, লিডার রিভার। এই লিডার যে রিভারটা, তার ধারেই কিন্তু এই পেহেলগাঁও হিল স্টেশনটা রয়েছে, এবং লিডার ঝিলাম রিভারের একটা ট্রিবিউটারি। তাছাড়া এখানে এরকম ট্যুরিস্ট প্লেসেস হিসেবে প্রচুর ভ্যালি পাওয়া যায়, তার মধ্যে বেতাব ভ্যালি, হাজান ভ্যালি, এই ভ্যালিগুলো খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি এর সিনিক বিউটিও খুব সুন্দর। দেখো এর পরের কোশ্চেনেই ছিল যে পেহেলগাঁও ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার। তাহলে পেহেলগাঁও আমি বললাম যে লিডার রিভারের পারে রয়েছে, এবং এই যে লিডার রিভারটা সেটা প্রায় 73 কিলোমিটার লম্বা একটা রিভার, যেটা কিন্তু এই কোলাহই গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে। এই কোলাহই গ্লেশিয়ারটাকেও আমরা কিন্তু জম্মু কাশ্মীরেই পাই, এবং গ্রেটার হিমালয়ান একটা গ্লেশিয়ার। সেখান থেকে ফাইনালি এটা ফ্লো করে গিয়ে ঝিলাম রিভারের সাথে মিট করেছে, তাই ঝিলামের একটা ট্রিবিউটারি হচ্ছে লিডার। এছাড়া কার্গিল, এখানে সুরু রিভার ছিল, সুরু রিভার রয়েছে, আমি বললাম যে সুরু রিভার কার্গিলের আশেপাশে আমরা দেখতে পাই। তাই কার্গিল এবং দ্রাস এইগুলো সুরু এবং তার একটা ছোট্ট ট্রিবিউটারি দ্রাস তার পাড়েই রয়েছে, এবং সুরু রিভার কিন্তু ইন্দাসের ট্রিবিউটারি। ঠিক আছে, তোমরা এখানে গুলাবে না। আর ঝিলাম আর চেনাব এদের সম্পর্কে তো আরও ইনফরমেশন আমি এর আগের ভিডিওগুলোতেও দিয়েছি, দেখে নিও সেগুলো। বলেছে হুইচ রিভার ড্রেনস থ্রু চম্বা ভ্যালি। তাহলে ঝিলাম, রবি, চেনাব আর বিয়াস চারটেই ইন্দাসের ট্রিবিউটারি। এদের মধ্যে চম্বা ভ্যালি দিয়ে ফ্লো করছে কোন রিভার, খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখব যে ম্যাক্সিমাম এই যে ভ্যালি রিজিয়নগুলো, তাদের মধ্যে রিভারের নামেও অনেক ভ্যালি এরকম হয়ে থাকে, যেমন সাতলেজ ভ্যালি, যেরকম স্পিতি ভ্যালি, ঠিক আছে। কিন্তু আবার ডিফারেন্ট নেমেও এরকম অনেক ভ্যালি রয়েছে। সব থেকে বেশি এরকম ভ্যালি কিন্তু আমরা হিমাচল প্রদেশে পাবো, ঠিক আছে। তো তার মধ্যে চম্বা ভ্যালি খুব একটা ইম্পর্টেন্ট, হিমাচল প্রদেশের এটা ওয়েস্টার্ন সাইডে বা নর্থ ওয়েস্টার্ন সাইডের দিকে রয়েছে, এবং রবি রিভার এখান দিয়ে ফ্লো করছে। তো রবি রিভার আমরা সবাই নিশ্চয়ই জানি যে রোটাং পাসের কাছ থেকে অরিজিনেট হয়েছে। রবি এবং বিয়াস দুটোই, রবি রিভার রোটাং পাস থেকে ওয়েস্টার্ন সাইডের দিকে ফ্লো করেছে, এবং ধৌলাধর রেঞ্জে একটা ডিপ গর্জ তৈরি করেছে, অর্থাৎ ধৌলাধর রেঞ্জকে কাট করে ফ্লো করেছে, এবং সেখানেই সেই চম্বা নামের যে টাউনটা সেখান দিয়ে ফ্লো করছে, যেটাকে আমরা চম্বা ভ্যালি রিজিয়ন বলে থাকি। এর খুব কাছাকাছি কিন্তু রয়েছে ধর্মশালা, যেখানে ইন্ডিয়ার হাইয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, অথবা ডালহৌসি নামের যে হিল স্টেশনটা, সেটাও কিন্তু আমরা এই রবি রিভারের পাড়েই পেয়ে থাকি হিমাচল প্রদেশে। নেক্সট বলছে এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন। তো এটা রিসেন্টলি কয়েক বছরের মধ্যে আমাদের তৈরি হয়েছে, এবং সেটা এশিয়ার মধ্যে লার্জেস্ট টিউলিপ গার্ডেন। সেটা কোথায় রয়েছে না, শ্রীনগরে রয়েছে, এবং শ্রীনগরে ডাল লেকের পাশেই কিন্তু
আমরা এই টিউলিপ গার্ডেনটাকে পেয়ে থাকি। এর নাম দিয়েছি আমরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এর আগে এখানে একটা মডেল ফ্লোরিকালচার সেন্টার ছিল, সেটাকেই পরে আরও আপগ্রেডেশন করে আমরা টিউলিপ গার্ডেন বানিয়েছি, যেটা এখন এশিয়ার মধ্যে দেখতে গেলে লার্জেস্ট। এর এরিয়া নিয়ার অ্যাবাউট 75 একর। এবং ডাল লেক শ্রীনগরে খুব ফেমাস। ঝিলাম রিভারও শ্রীনগর ভ্যালি দিয়েই ফ্লো করছে, কাশ্মীর ভ্যালি যাকে আমরা বলি। তো এই ডাল লেকের পাশের রিজিয়ানেই কিন্তু এই টিউলিপ গার্ডেনটা রয়েছে। এবং ডাল লেক সম্বন্ধে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে ডাল লেক ছাড়াও শ্রীনগরের আশেপাশে দেখবে আরও কিছু লেক রয়েছে, যেমন আঙ্কার লেক, এটাও শ্রীনগরেই রয়েছে। এই লেকগুলো সবাই কিন্তু ঝিলাম রিভারের ওয়াটার দিয়েই ফেড হয়। ঝিলাম রিভার থেকেই তৈরি হওয়া বিভিন্ন অক্সবো লেকগুলোর মধ্যে সবথেকে বড় এবং সবথেকে ফেমাস হচ্ছে ডাল লেক। নেক্সট বলেছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার। ঠিক আছে, তো এখানে পুরো মোটামুটি জম্মু কাশ্মীর রিজিয়ান থেকে বা লাদাখ রিজিয়ান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো কোশ্চেনে আগেও এসছে বা আসতে পারে সেই এমসিকিউগুলোই কিন্তু রয়েছে। তো দাচিগ্রাম ন্যাশনাল পার্ক খুবই ফেমাস এবং এটা জম্মু কাশ্মীরে রয়েছে এবং ঝিলাম রিভারের পাড়ে রয়েছে। তো দাচিগ্রাম সম্বন্ধে আমরা কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবো, যেগুলো আমাদের কোশ্চেনেও বারবার আসে। যে শ্রীনগরের খুব কাছেই রয়েছে, মাত্র 20-22 কিলোমিটার দূরে রয়েছে এবং ইস্টার্ন সাইড অফ দ্য ডাল লেক রয়েছে। যদি বলে কোন রিভারের পারে, তাহলে অবশ্যই আমরা ঝিলামকে অ্যান্সার করব। তো এই যে দাচিগ্রাম, এই যে নামটা এসছে না, এখানে অ্যাকচুয়ালি 10টা এনশিয়েন্ট এরকম ভিলেজ ছিল। তো সেখান থেকেই এই দাচিগ্রাম মানে 10টা গ্রাম একত্রিত, এইটাই কিন্তু এর নামকরণের পেছনে সার্থকতা। আর এই পার্কটা আনইভেন টোপোগ্রাফিতে লোকেটেড, অর্থাৎ এখানে কিছু আমরা যেরকম প্লেন ফ্ল্যাট রিজিয়ানও পাবো, সেরকম কিছু হাই অল্টিটিউড রিজিয়ানও পাবো। তো সেখানে কিছু যেমন গ্রাসল্যান্ড পাওয়া যায় বিভিন্ন মাউন্টেনের স্লোপে, সেরকম ধরনের টেরেইন যেরকম রয়েছে, আবার শার্প রকি পোর্শন বা ক্লিফ, সেটাও কিন্তু আমরা দাচিগ্রামের মধ্যে পাবো। এবং এই দাচিগ্রাম ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যে রিভারটা ফ্লো করছে সেটাও খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে দাগওয়ান রিভার। ঠিক আছে, দাগওয়ান রিভার। এবং এছাড়াও মানসার লেক বলে একটা লেকও রয়েছে এর ভেতরে। আর এই দাগওয়ান রিভারটা স্বভাবতই ঝিলাম রিভারেরই ট্রিবিউটারি, কারণ ঝিলামের পাড়েই দাচিগ্রাম রয়েছে। আর লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে এন্ডেঞ্জার্ড বা এন্ডেমিক স্পেসিসগুলো ইন্ডিয়াতে রয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাশ্মীরি স্ট্যাগ। এটা এক টাইপের হরিণ এবং একে লোকালি কিন্তু আমরা হাঙ্গুলও বলে থাকি। এই হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ ইন্ডিয়ার মধ্যে একমাত্র কিন্তু ন্যাচারালি এই দাচিগ্রাম ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জন্য এই দাচিগ্রাম ন্যাশনাল পার্কের সোল হ্যাবিটেট বলতে আমরা এই কাশ্মীরি স্ট্যাগ বা হাঙ্গুলকে কিন্তু অবশ্যই মনে রাখবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে হেমিস ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অ্যাট হুইচ মাউন্টেন রেঞ্জ। তাহলে হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট ন্যাশনাল পার্ক এবং নর্দার্ন মোস্ট ন্যাশনাল পার্কও বটে। তাহলে সেটা রয়েছে জান্সকার রেঞ্জে। জাস্কার রেঞ্জ কোথায় রয়েছে না, জাস্কার ভ্যালি বা জাস্কার রেঞ্জ, এটার ম্যাক্সিমাম যে পোর্শনটা সেটা কিন্তু আমরা লাদাখের মধ্যেই পেয়ে থাকি। তাছাড়া কিছুটা হিমাচল প্রদেশ হয়ে ফাইনালি উত্তরাখণ্ডে এবং চায়নার বর্ডারে গিয়ে শেষ হয়েছে। তো এই হেমিস ন্যাশনাল পার্ক, যেটা আমি বললাম যে লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, অ্যাকর্ডিং টু এরিয়া প্রায় 4500 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এটা রয়েছে। অবশ্যই এটা জাস্কার রেঞ্জে রয়েছে। আরও স্পেসিফিক্যালি যদি আমরা বলি, তাহলে জাস্কার রেঞ্জের নর্দার্ন স্লোপে রয়েছে। কারণ তোমরা যদি লাদাখকে দেখো, তাহলে দেখবে যে ট্রান্স হিমালয়া মানে কারাকোরাম, লাদাখ অ্যান্ড জাস্কার, এইগুলো নর্থ থেকে সাউথে প্যারালালি রয়েছে। সেখানে লাদাখ রেঞ্জ আর জাস্কার রেঞ্জের মধ্যখান দিয়ে ফ্লো করছে ইন্দাস রিভার, এবং ইন্দাস রিভারের পাড়ে জাস্কার রেঞ্জের নর্দার্ন স্লোপে আমরা কিন্তু এই হেমিস ন্যাশনাল পার্ককে পেয়ে থাকি। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট স্পেসিস হিসেবে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্নো লেপার্ড। এবং এত পরিমাণে স্নো লেপার্ড এই হেমিস ন্যাশনাল পার্কে রয়েছে যে তাকে একটা নিকনেমও দেওয়া হয়েছে যে স্নো লেপার্ড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। স্নো লেপার্ডও কিন্তু আমাদের এন্ডেমিক বা এন্ডেঞ্জার স্পেসিসের মধ্যেই পড়ে এবং হিমালয়ের খুব হাই অল্টিটিউডে এদেরকে দেখতে পাওয়া যায়। মানে এরা মানুষের চোখে প্রায় ধরা দেয়ই না, খুব হাই অল্টিটিউড রিজিয়ানে থাকে। সেই জন্য গ্রেটার হিমালয়ের আপার রিচেসগুলোতে বা ট্রান্স হিমালয়ের আপার রিচেসগুলোতে আমরা এদেরকে পাই। কিন্তু এটাও ঠিক যে ওভারঅল হিমালয়ান রিজিয়ানে কিন্তু স্নো লেপার্ড পাওয়া যায় না। মূলত ওয়েস্টার্ন হিমালয়ের দিকেই কিন্তু স্নো লেপার্ডের পপুলেশনটা বেশি। আমরা যত ইস্টার্ন হিমালয়ের দিকে যাব, সেখানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে
রেয়ার একটা দুটো স্নো লেপার্ড কখনো কখনো চোখে দেখা যায়, বাকি আরও যত ইস্টার্ন সাইডে অরুণাচল প্রদেশের দিকে যাব সেদিকে কিন্তু স্নো লেপার্ড পপুলেশন নেই। ইস্টার্ন হিমালয়াতে আমরা তার জায়গায় আবার রেড পান্ডা পপুলেশন পেয়ে থাকি, যেটা আবার সিকিম অরুণাচল প্রদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট। রেড পান্ডা পপুলেশন যদি বলা হয় যে কোন ন্যাশনাল পার্কে স্পেসিফিক্যালি ম্যাক্সিমাম পাওয়া যায়, তাহলে অ্যান্সার কিন্তু সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। বাট স্টেট ওয়াইজ দেখতে গেলে সব থেকে বেশি সিকিমে পাওয়া যায়, তারপরে অরুণাচল প্রদেশে। যাই হোক, স্নো লেপার্ড পপুলেশনটা মূলত কিন্তু ওয়েস্টার্ন হিমালয়ের দিকেই আমরা পাবো, যেখানে হেমিস ন্যাশনাল পার্কের কথা প্রথম নাম আসে। তাছাড়া আমরা হিমাচল প্রদেশে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা রিসেন্টলি কিন্তু ইউনেস্কো ম্যাপের আন্ডারে ইনক্লুড হয়েছে। এখন ইউনেস্কোর আন্ডারে রয়েছে এরকম বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ইন্ডিয়াতে 13টা। 13তম হচ্ছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। সেখানে রয়েছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, অথবা তার পাশে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, বা অনেক সময় উত্তরাখণ্ডেও আমরা কেদারনাথ বা গঙ্গোত্রী এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলোতে স্নো লেপার্ডকে পাবো, নন্দা দেবী রিজিয়ানেও পাবো। যাই হোক, তাহলে স্নো লেপার্ড এখানে ফেমাস হলেও তার সাথে আমরা দেখব যে হিমালয়ান রিজিয়নে যে স্পেসিসগুলো আমরা পাই, টিবেটিয়ান উলফ, ইউরেশিয়ান ব্রাউন বিয়ার বা হিমালয়ান বিয়ার, ব্লু শিপ, এগুলোকেও কিন্তু আমরা দেখতে পাই। আর এই পার্কটা এস্টাবলিশ হয়েছিল 1981-এ। চলো, যা যা বললাম এগুলো সবই কিন্তু কোশ্চেন আসার মতো ইনফরমেশন। আচ্ছা, নেক্সট বলেছে প্যাংগং সো লেক ইন লাদাখ হ্যাজ হুইচ ইউনিক হাইড্রোলজিক্যাল ফিচার। তাহলে প্যাংগং লেক এটা কোথায় রয়েছে না, ইস্টার্ন লাদাখ রিজিয়নে আমরা পাই। প্যাংগং ছাড়াও প্যাংগং সো মরিরি এবং সো কার, এই লেকগুলোও কিন্তু সব ইস্টার্ন লাদাখে পাওয়া যায়, এবং এরা সবাই হাই অল্টিটিউড রিজিয়নে রয়েছে এবং কোল্ড ডেজার্ট রিজিয়নে রয়েছে। অর্থাৎ টিবেটিয়ান যে প্ল্যাটু এবং লাদাখ যে প্ল্যাটু, এই রিজিয়নে যে লেকগুলো রয়েছে সেই লেকগুলো অলমোস্ট একই টাইপের ফিচার আমরা দেখতে পাই। সেটা কিরকম না, সেটা হচ্ছে যে এই রিজিয়নটা যেহেতু কোল্ড ডেজার্ট টাইপের রিজিয়ন, তাই এই জায়গায় ভেজিটেশন সেই অর্থে নেই। তাই যখন এখানে উইন্টার থেকে অল্প কয়েক মাসের ডিউরেশনে সামার সিজন আসে, তখন যখন স্নোগুলো সব মেল্ট করে যায়, তখন রক সারফেসটা, রক টেরেইনটা কিন্তু এক্সপোজড হয়ে যায়, এবং তার উপর দিয়ে যখন এই স্নো মেল্ট করা বা গ্লেশিয়ার মেল্ট করা ওয়াটারগুলো ফ্লো করে যায়, তখন বিভিন্ন ওয়াটার সলিউবেল যে মিনারেলস রয়েছে রকের মধ্যে, সেগুলো মিক্স হয়ে যায়, এবং ফাইনালি লেক মানে কি, ওই রিজিয়নের মধ্যে সব থেকে নিচু জায়গা যেটা, সেখানে গিয়ে ফাইনালি জল জমা হয়েছে। এবং এই লেকগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এই টিবেট হোক বা লাদাখ, এই রিজিয়নে ম্যাক্সিমাম লেকই হাই অল্টিটিউড মাউন্টেন রেঞ্জ দিয়ে ঘেরা, এবং তাদের স্লোপে এই গ্লেশিয়েটেড যে ওয়াটার সেগুলো মেল্ট করে এসে ফাইনালি এই কোনো একটা লেকের মধ্যে জমা হচ্ছে, সব থেকে নিচু জায়গাটায় জমা হচ্ছে। এবং দেখা যায় যে এই লেকগুলো থেকে মানে ম্যাক্সিমাম 90% লেক থেকেই সেরকম কোনো রিভার অরিজিনেট হয়নি। তাহলে এখানে আমরা একটা সেন্ট্রিপেটাল অর্থাৎ একটা এনক্লোজ টাইপের ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাই। তো যেহেতু এখানে রক সলিউবেল মানে ওয়াটার সলিউবেল যে মিনারেলগুলো বা সল্টগুলো, সেগুলোর পরিমাণও বেশি থাকে, প্লাস যেহেতু এখান থেকে কোনো আউটলেট নেই, তাই এই লেকের ওয়াটারটা যখন এভাপোরেট হয় তখন শুধুমাত্র পিওর ওয়াটারটাই এভাপোরেট হয়, সল্ট বা মিনারেলের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেই জন্য ওয়াটারটা পিওরলি ফ্রেশ ওয়াটার না হয়ে কিছুটা কিন্তু স্যালাইন ওয়াটার হয়ে যায়। তাহলে এই লেকগুলোর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হাইড্রোলজিক্যাল ফিচার এটাই যে এই হাই অল্টিটিউড কোল্ড ডেজার্ট রিজিয়নে যে লেকগুলো রয়েছে টিবেট বা লাদাখ প্ল্যাটুতে, তাদের ওয়াটার স্যালাইন। এখানে একটা এক্সেপশনও রয়েছে, এই এক্সেপশনটা হচ্ছে একমাত্র মানস সরোবর লেক। মানস সরোবর লেক একমাত্র ফ্রেশ ওয়াটার লেক, বাকি আমাদের টিবেটিয়ান রিজিয়ন মানে টিবেট প্ল্যাটু, লাদাখ প্ল্যাটু মিলিয়ে যত লেক পাওয়া যায় তার মধ্যে মোর দ্যান 95% সবাই কিন্তু স্যালাইন লেক। ঠিক আছে, তো সেটার কথাই আমরা বলেছি। এই যে ক্লোজড ড্রেনেজ বেসিনের কথা তোমাদের বললাম, এটাকে একটা টার্ম দিয়ে বলা হয় যে এন্ডোহেইক বেসিন। ঠিক আছে, তার মানে হচ্ছে চারিদিকে উঁচু মাউন্টেন রয়েছে, যা কিছু ড্রেনেজ হচ্ছে সব সেন্ট্রালি হচ্ছে। ঠিক আছে, তাই জন্য এটাকে আমরা সেন্ট্রিপেটাল ড্রেনেজ সিস্টেমও বলতে পারি। এবং এভাপোরেশন যখন হয় তখন পিওর ওয়াটার এভাপোরেট হয়, তাই জন্য এর স্যালিনিটি আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আরও একটা কারণ হচ্ছে যে এখান থেকে সেরকম কোনো ইম্পর্টেন্ট বা বড় রিভার এর অরিজিন নেই। অরিজিন থাকলে হয়তো এই ওয়াটারটা রিভারের মাধ্যমে বেরিয়ে যেতে পারতো, সেই সুযোগটাও এখানে পায় না।
নেক্সট বলেছে দ্য সো মরিরি লেক ইন লাদাখ ইজ লোকেটেড হুইচ টাইপ অফ জিওলজিক্যাল বেসিন। এবারে জিওলজি অর্থাৎ টেরেনের কথা বলা হয়েছে, ল্যান্ডফর্ম কিরকম, ঠিক আছে। তাহলে এই রিজিয়নে যত লেকগুলোর কথা বললাম শুধু সো মরিরি নয়, প্যাংগং সোও বটে। যাই হোক, সো কথাটার মানে কি এটা কি তোমরা জানো? যে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজে এই TSO সো মানে হচ্ছে লেক, ঠিক আছে। তো সেই জন্য আমরা হিমালয়ান বা বিয়ন্ড গ্রেটার হিমালয়ান যে লেকগুলো পাই, সিকিমের হাই অল্টিটিউডেও আমরা পাই ইন্ডিয়ার হাইস্ট লেক যেটাকে আমরা গুরুদংমার লেক বলি, সেটাকেও কিন্তু সো লামো এই লেকও বলা হয়। তো যাই হোক, এটাকে আমরা কিরকম বেসিনে পাবো? যেহেতু জিওলজিক্যাল বেসিন বলেছে তাই জন্য এটা টেকটনিক বেসিন অ্যান্সার হবে। কারণ আমরা জানি যে গোটা যে হিমালয়ান রিজিয়নটা এটা কিন্তু ফরমেশনই হয়েছে টেকটনিক অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ প্লেট টেকটনিক দিয়ে আমরা যেটাকে এক্সপ্লেন করে থাকি যে ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের কলিশন, এবং তার ফলেই কিন্তু এই রিজিয়নটা গোটাটার টোপোগ্রাফিটা ফরমেশন হয়েছে। তো সেই জন্য এগুলোকে আমরা বলবো যে এগুলো টেকটনিক টাইপের লেক। বাট এখানে একটা ডিফারেন্স বলে রাখি যে যদি অ্যাকর্ডিং টু ফরমেশন কথা বলা হয় তাহলে টেকটনিক লেক, কারণ টেকটনিক্যালি ফরমেশন হয়েছে। কিন্তু যদি এদের ওয়াটার সোর্সের পার্সপেক্টিভ থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে এরা সবাই গ্লেশিয়ার লেক, কারণ এদের ওয়াটার সোর্স হচ্ছে সবাই গ্লেশিয়ার মেল্ট করে যে ওয়াটারটা আসে সেইটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন তোমাদের বলে দিই যে এই যে সো মরিরি লেক এবং প্যাংগং সো লেক এগুলো যে ইস্টার্ন লাদাখে রয়েছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি চাংথাং প্ল্যাটু, এবং এটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও রয়েছে। চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যাকর্ডিং টু এরিয়া, যেটা কিন্তু ইস্টার্ন লাদাখ রিজিয়নে রয়েছে, ঠিক আছে। তাহলে এই লেকগুলো একটু আগে যে কথা বলছিলাম এখানেও সেই একই কথা আছে, যে ওখানে বলেছিল যে ওয়াটারের এভাপোরেশনের কথা, এখানে বলেছে যে নো ন্যাচারাল ড্রেনেজ, যেটা আমি বলছিলাম কোনো রিভার এখান থেকে অরিজিনেট হয়নি, এবং সারাউন্ডেড যে এরিয়া সেখানে হাই অল্টিটিউড অ্যালপাইন স্টেপি এবং মাউন্টেন পাওয়া যায়, এবং লার্জার জিওলজিক্যাল ল্যান্ডস্কেপে বলেছে যে ট্রান্স হিমালয়ান বা বিয়ন্ড হিমালয়ান যে রিজিয়ানে, অর্থাৎ এই টিবেট লাদাখ প্ল্যাটুতে সব লেকগুলোই আমরা এরকম টাইপেরই কিন্তু দেখতে পাবো। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে লাদাখ ব্যাথোলিথ ইজ প্রাইমারিলি কম্পোজড অফ হুইচ টাইপ অফ রক। তাহলে প্রথম কথা হচ্ছে ব্যাথোলিথ। ব্যাথোলিথ কি জিনিস না, ব্যাথোলিথ হচ্ছে যে যখন ভলক্যানিক এরাপশন হয় তার ফলে যে রকগুলো তৈরি হয় তাকে আমরা বলি ইগনিয়াস রক, ঠিক আছে। তো এরা কোন পজিশনে তৈরি হচ্ছে, কি শেপে তৈরি হচ্ছে, সেই রেসপেক্টে এদের ডিফারেন্ট ভাবে ক্যাটাগরাইজ করা যায়। যেমন ল্যাকোলিথ আছে, সেরকমই একটা হচ্ছে ব্যাথোলিথ। তা ব্যাথোলিথ হচ্ছে লার্জ ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, অর্থাৎ যে পুরোপুরি সারফেসে বেরিয়ে আসার আগেই নিচে ঠান্ডা হয়ে জমাট বেঁধে একটা শিল্ড টাইপের ফরমেশন করেছে, ঠিক আছে। তো তাকে আমরা ইন্ট্রুসিভ বলবো। তো ইন্ট্রুসিভ ইগনিয়াস রক যেটা আমরা কি পেয়ে থাকি না, মেনলি গ্রানাইট পেয়ে থাকি। এবার লাদাখ রিজিয়নের যে হার্শ টেরেইন বা সেখানকার যে ইউনিক টাইপের ক্লাইমেটিক ফিচার, সেই কারণে আমরা পিওর গ্রানাইট সব জায়গায় এখন পাই না, তার বিভিন্ন ভার্সন, বিভিন্ন মেটামরফিক ভার্সনও আমরা কিন্তু এখানে পেয়ে থাকি। তাহলে ব্যাথোলিথ মানে আমরা মনে রাখবো ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, যেটা দিয়েই মূলত কিন্তু লাদাখ তৈরি। সেখানে গ্রানাইট এবং গ্রানোডায়োরাইট এই দু টাইপের রক আমরা পেয়ে থাকবো, দুটোই হচ্ছে ইন্ট্রুসিভ টাইপের। ইন্ট্রুসিভ মানে কি না, কুলিং অ্যান্ড সলিডিফিকেশন অফ ম্যাগমা বিনিথ দ্য আর্থ সারফেস, অর্থাৎ সারফেসে বেরিয়ে আসার আগে তার নিচেই ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে। তো এছাড়াও আমরা দেখব যে লাদাখ রিজিয়নে কিছু মাইনর অ্যামাউন্ট অফ এই রায়োলিটাইক রক বা অ্যান্ডেসাইটিক রক এই টাইপের রকও কিন্তু পাওয়া যায়, যেগুলো কিন্তু আবার এক্সট্রুসিভ ইগনিয়াস রক, অর্থাৎ এগুলো সারফেসে এসে ফরমেশন হয়েছে। তাহলে লাদাখে আমরা সব রকম মিলিয়ে মিশিয়ে রকই পাচ্ছি, তবে মেন যে লাদাখের যে বেসমেন্টটা, অর্থাৎ যে জিওলজি যদি বলো বা রক সিস্টেম যেটা, সেটা কিন্তু আমরা ব্যাথোলিথ টাইপের ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, মূলত গ্রানাইটকেই পেয়ে থাকি, ঠিক আছে। এবং সেই জন্য লাদাখের ল্যান্ডস্কেপ দেখলে দেখবে যে রেডিশ কালারেরই দেখতে লাগে, এবং বিভিন্ন জায়গাতে সয়েল হিসেবে যেটুকু বলো সেটাও কিন্তু রেডিশ টাইপেরই লাগবে। আচ্ছা, which wildlife sanctuary in Ladakh is known for the rare Tibetan antelope বা চিরু? তো এরকম কিছু ইম্পর্টেন্ট স্পেসিস তো রয়েছে যেগুলো ইন্ডিয়ার বিভিন্ন রিজিয়নে, পার্টিকুলারলি স্পেশাল কিছু ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেই পাওয়া যায়, এবং তারা
এন্ডেঞ্জার্ড বা এন্ডেমিক পর্যায়ে চলে গেছে। তো তাদেরকেই কনজার্ভ করার জন্য, প্রিজার্ভ করার জন্য বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক ডেভেলপ করা। তো সেরকমই লাদাখ রিজিয়ানে পাওয়া যায় টিবেটিয়ান একটা অ্যান্টিলোপ, যাকে লোকাল নেম হিসেবে আমরা চিরু বলে থাকি। কোথায় পাই না, এটাকে আমরা পাবো চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটার কথা আমি এক্ষুনি উচ্চারণ করছিলাম, যে ইস্টার্ন লাদাখে একটা বিরাট বড় রিজিয়ান নিয়ে এই চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা মানে ডিক্লেয়ার করা হয়েছে। এবং এই যে প্রাইমারিলি কারাকোরাম রেঞ্জ আর চাংচেমো ভ্যালি এই রিজিয়ানটায় রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্যাংগং লেক আর সোমোরি লেক, এই দুটো লেক কিন্তু এই চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই এক্সিস্ট করে। ঠিক আছে, তো এটা একটা হাই অল্টিটিউড কোল্ড ডেজার্ট ইকোসিস্টেম স্বভাবতই, এবং এখানে ডাইভার্স ফ্লোরা এবং ফনা আমরা দেখতে পাই। এখানে আমি লিখে দিয়েছি যে সোমোরিরি, প্যাংগং সো কার, এই তিনটে খুব ইম্পর্টেন্ট লেক। রিসেন্টলি 2025 সালে আমাদের এক্সপিডিশন যে মুন হচ্ছে চন্দ্রযান, তো সেখানের জন্য একটা কিন্তু এক্সপেরিমেন্টাল একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল লাদাখে, এই সো কার যে ভ্যালি সেই জায়গায়। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই জায়গাতেই আমরা স্নো লেপার্ডও পাই, আমরা এই যে ব্ল্যাক নেকড ক্রেন পাই, টিবেটিয়ান ওয়াইল্ড অ্যাস পাই, তার সাথে সাথে রেয়ার স্পেসিস হিসেবে একটা টিবেটিয়ান অ্যান্টিলোপ পাই, যার নাম হচ্ছে চিরু। আচ্ছা, নেক্সট বলেছে হুইচ টাইপ অফ সয়েল ইজ প্রিডোমিনেন্ট ইন লাদাখ প্ল্যাটু। তাহলে লাদাখ কি টাইপের রিজিয়ান না, লাদাখ হচ্ছে কোল্ড ডেজার্ট টাইপের রিজিয়ান। এবার ডেজার্ট কাকে বলে না, যেখানে কোনো ভেজিটেশন নেই তাকে ডেজার্ট বলে। আর ডেজার্ট দু রকম টেম্পারেচার কন্ডিশনের আন্ডারে হতে পারে। টেম্পারেচার বেশি থাকলে হট বা ট্রপিক্যাল ডেজার্ট আমরা বলি, যেমন থর ডেজার্ট, সাহারা ডেজার্ট। আর টেম্পারেচার কম, রেনফলও কম, সেখানে তৈরি হবে তাহলে কোল্ড ডেজার্ট। তাহলে সেই জায়গায় আমরা ডেজার্ট টাইপের সয়েলই পাবো, কারণ এই জায়গাতে আমাদের সারফেসের যে আপার লেয়ার, সেখানে সয়েল বলতে যেটা বোঝায়, যেটা ভেজিটেশনকে বা এগ্রিকালচারকে সাপোর্ট করতে পারে, সেই থিক লেয়ার অফ সয়েল এখানে অলমোস্ট পাওয়াই যায় না। ঠিক আছে, দ্য সয়েল আর ক্যারেক্টারাইজড বাই ড্রাই, স্কেলিটাল, ঠিক আছে, ক্যালকেরিয়াস অ্যান্ড অ্যালকাইন। অ্যালকাইন এই কারণেই হবে যেহেতু সেখানে স্যালাইন টাইপের ফিচার বা সল্ট কনসেন্ট্রেশন আমি বললাম সব জায়গাতেই আস্তে আস্তে বেশি পাবো, কারণ এক্সট্রিম এরিড রিজিয়ান সেই জন্য। ঠিক আছে, তাছাড়া অফেন এটা কোর্স মেটেরিয়াল, অর্থাৎ দানাযুক্ত হবে, কাঁকড়যুক্ত হবে, এবং স্যান্ডি মেটেরিয়ালও কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। তো মূলত সেখানে হাই লেভেল অফ ক্যালসিয়াম কার্বনেট আমরা পেয়ে থাকবো, এবং পিএইচ যদি দেখি সয়েলের, তাহলে সেটা খুব হাইলি অ্যালকালাইন হবে। এবং এই জায়গায় তোমাদের বলে দিই যে ডেজার্ট কিন্তু ইন্ডিয়াতে কোল্ড ডেজার্ট বলতে তো আমাদের যে হাই অল্টিটিউড রিজিয়ান আছে সেটা গ্রেটার হিমালয় বা বিয়ন্ড গ্রেটার হিমালয় যে রিজিয়ানটা, সেই রিজিয়ানটাকে বলা হয়। কিন্তু তাছাড়াও আমাদের কিন্তু অনেক ডেজার্ট ইন্ডিয়াতে রয়েছে। থর ডেজার্ট তো অবশ্যই একটা ট্রপিক্যাল হট ডেজার্ট, যেটা ইন্ডিয়ার খুবই ফেমাস। কিন্তু তাছাড়াও আমরা যদি বলি যে হোয়াইট সল্ট ডেজার্ট ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়, তাহলে আমরা রান অফ কাচ রিজিয়ানে পাবো। ঠিক সেরকমই এই লাদাখের একদম নর্দার্ন সাইডে সিয়াচেন গ্লেসিয়ার যাওয়ার পথে নুব্রা রিভারের পাশে কিছু রিজিয়ান, যে জায়গাতে হোয়াইট স্যান্ড পাওয়া যায়, সেই জন্য সেই রিজিয়ানটাকে কিন্তু হোয়াইট স্যান্ড ডেজার্ট বলা হয়। সেটা কিন্তু ইন্ডিয়াতে রয়েছে নুব্রা ভ্যালি রিজিয়ানে, এবং হান্ডার আর দিস্কিত বলে দুটো ছোট ছোট ভিলেজ রয়েছে এখানে। বলেছে লাদাখ রিজিয়ান এক্সপিরিয়েন্সেস হুইচ টাইপ অফ ক্লাইমেট। তাহলে লাদাখ কি টাইপের ক্লাইমেট এক্সপিরিয়েন্স করবে না, কোল্ড ডেজার্ট টাইপের ক্লাইমেট এক্সপিরিয়েন্স করবে। কেন? তার কারণ লাদাখ যে রিজিয়ানটা, সেখানে আমাদের যে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, যেটার জন্য ওভারঅল ইন্ডিয়া রেনফল পায়, সেটা কিন্তু সেখানে এন্টারই করতে পারে না, কারণ সেটার যা রেনফল হয় সব কিছু গ্রেটার হিমালয়ার সাউদার্ন সাইডে হয়। গ্রেটার হিমালয়কে টপকে সেটা এই লাদাখ রিজিয়ান বা টিবেট রিজিয়ানে এন্টার করতে পারে না। এটাই লাস্ট 100-150 বছরের ইন্ডিয়ার যে প্যাটার্ন অফ মনসুন। কিন্তু 2025 সালে ইন্ডিয়ান মনসুনে অনেক ইউনিক ঘটনা ঘটেছে। তার মধ্যে দেখা গেছে যে লিপুলেক পাসের কাছ দিয়ে, অর্থাৎ কালী রিভার ভ্যালি দিয়ে কিছুটা মনসুন উইন্ড কিছু ময়েশ্চার নিয়ে কিন্তু মানস সরোবরের দিকে এন্টার করেছে, টিবেটে এন্টার করেছে। তো এটাও একটা এক্সেপশনাল ইভেন্ট যেটা আমরা 2025-এ দেখতে পেয়েছি। তবে লাদাখ জেনারেলি কোল্ড ডেজার্ট। এবার এই কোল্ড ডেজার্ট এখানে তৈরি হয়েছে কেন?
একটা তো হচ্ছে যে খুব হাই অল্টিটিউড রিজিয়নে রয়েছে সেই জন্য, তাছাড়াও যদি আমরা দেখি যে এই যে বাইরে থেকে কোনো ময়েশ্চার এই লাদাখ প্ল্যাটু রিজিয়নে এন্টার করতে পারে না। কেন পারে না? কারণ লাদাখ প্ল্যাটু রিজিয়নটার নর্দার্ন সাইডে রয়েছে কারাকোরাম রেঞ্জ আর সাউদার্ন সাইডে রয়েছে গ্রেটার হিমালয়, দুটোই ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন, টপ 2, ঠিক আছে, হাইয়েস্ট পিক যেখানে যেখানে রয়েছে। তো সেই জন্য বাইরে থেকে ময়েশ্চারও কিন্তু এখানে এন্টার করতে পারে না। সেই জন্য এক্সট্রিম লো প্রেসিপিটেশন আর ফ্রিজিং টেম্পারেচার, কোথাও কোথাও -30 -40 ডিগ্রি টেম্পারেচারও হয়ে যায়। তাছাড়া অ্যাভারেজ অল্টিটিউড প্রায় 3 কিলোমিটারের কাছে, এবং সেখানে সেখানে যেখানে যেখানে মাউন্টেন রেঞ্জ রয়েছে সেখানে আরও আমরা হাই অল্টিটিউড রিজিয়ন পেয়ে থাকি। তো এই সমস্ত কারণের জন্য আমরা দেখব যে এই জায়গাতে কিন্তু রেনফল খুবই কম হয়, ঠিক আছে। তো এখানে আরও কিছু ইনফরমেশন আমি দিয়েছি যে প্যাংগং সো এবং সো মরিরি ছাড়াও সো কার, হ্যাঁ, এই যে লেকটার কথা বলছিলাম রূপসু ভ্যালিতে রয়েছে, এটাকেও কিন্তু আমরা হোয়াইট লেক হিসেবে কনসিডার করে থাকি, কারণ এখানে আমরা হোয়াইট সল্ট ডিপোজিট পেয়ে থাকি। এই লেকটার যে বাউন্ডারি রিজিয়ন বা তার যে শোর লাইন আর কি, সেই বরাবর আমরা হোয়াইট সল্টের ডিপোজিটও দেখতে পাই সো কার লেকটাতে। আর ইন্ডিয়ার মধ্যে হায়েস্ট লেকের কথাও একটু আগে বলছিলাম যে সো লামো, যেটা রয়েছে সিকিমে, একদম নর্থ সিকিমে রয়েছে, একে আমরা লেক চোলামো বা গুরুদংমা লেক হিসেবেও বলে থাকি, নর্থ সিকিমে রয়েছে এবং প্রেজেন্টলি এটাকে হাইয়েস্ট লেক অফ ইন্ডিয়া বলে মানা হয়। নেক্সট বলছে চলো, দ্য কোল্ড ডেজার্ট এনভায়রনমেন্ট অফ লাদাখ প্ল্যাটু ইজ প্রাইমারিলি ডিউ টু, তো এটা তো আমি এক্সপ্লেন করেই দিলাম এক্ষুনি, ঠিক আছে। তাহলে কি কারণে হবে তোমরাই বলতে পারবে, যে হাই অল্টিটিউড অ্যান্ড রেন শ্যাডো এফেক্ট। বাকিগুলো লাদাখ প্ল্যাটুর জন্য অতটা প্রমিনেন্ট নয় যতটা এই অপশনটা প্রমিনেন্ট। প্রক্সিমিটি টু সি, ঠিক আছে, এটাও ট্রু, কিন্তু তার খুব একটা এফেক্ট পড়ে না, ঠিক আছে। তো হাই অল্টিটিউড এবং রেন শ্যাডো রিজিয়ন, তাহলে নতুন করে আর এক্সপ্লেন করার কিছু নেই, আমি এতক্ষণ ধরে এটাই বলছিলাম। আবারও দুটো লাইন ছোট করে বলে দিচ্ছি, যে প্রথমত হচ্ছে এটা হাই অল্টিটিউড রিজিয়ন, যেখানে কারাকোরাম, লাদাখ, জাস্কার বা গ্রেটার হিমালয় এই রেঞ্জগুলোর হাই অল্টিটিউড পিকগুলো রয়েছে, এবং অ্যাভারেজ হাইটই 3 কিলোমিটারের বেশি অ্যাভারেজ অল্টিটিউড, এবং তার সাথে নর্দার্ন সাইডে কারাকোরাম রেঞ্জ আর সাউদার্ন সাইডে গ্রেটার হিমালয়, দুটো ওয়ার্ল্ডের মোস্ট হাই অল্টিটিউড মাউন্টেন রেঞ্জ তাদের মাঝে রয়েছে, তাই বাইরে থেকে কোনো ময়েশ্চার এখানে এন্টার করার স্কোপ পায় না। এবং সেই জন্য তোমাদের একটা কোশ্চেন করা হয় যে লাদাখ প্ল্যাটু কি টাইপের প্ল্যাটু, তাহলে অ্যান্সার হবে ইন্টার মন্টেন প্ল্যাটু, অর্থাৎ দুটো মাউন্টেন রেঞ্জের মাঝে যে প্ল্যাটু রয়েছে ইন্টার মন্টেন প্ল্যাটুর এক্সাম্পল হচ্ছে লাদাখ প্ল্যাটু। আচ্ছা, সেলিম আলী ন্যাশনাল পার্ক, এটাও খুব ফেমাস, এটা অনেকটা চিড়িয়াখানা টাইপের বা সিটি ন্যাশনাল পার্ক, সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক এটাকে বলা হয়। তো সেলিম আলী ন্যাশনাল পার্ক সেলিম আলীর নামে উদ্দেশ্যে রাখা, যেটা শ্রীনগরে রয়েছে, ঠিক আছে। তো 1986-এ এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে নোটিফাই করা হয়েছে। একজন ফেমাস অর্নিথোলজিস্ট, তোমরা নিশ্চয়ই সবাই জানো সেলিম আলীর কথা, তো তার নামে এটাকে সেলিম আলী ন্যাশনাল পার্ক নামকরণ করা হয়েছে। এবং এটা শ্রীনগরে রয়েছে, অর্থাৎ ঝিলাম রিভারের জাস্ট পাশেই রয়েছে। এবং এখানে আমাদের এই রিজিয়নে যে স্পেসিসগুলো পাওয়া যায়, মানে হাঙ্গুল, মাস্ক ডিয়ার, ব্ল্যাক ডিয়ার, হিমালয়ান সিরোপ, এদেরকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে অ্যাজ এ মানে জু বা চিড়িয়াখানার মতো এখানে কিন্তু রাখা হয়েছে সিটির মাঝে, ঠিক আছে। তো এটা জেনারেলি মানে একটা সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক হিসেবে কিন্তু ফেমাস। তো সেলিম আলী ন্যাশনাল পার্ক বললে কিন্তু শ্রীনগরে রয়েছে। যদি তোমাকে বলে সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি কোথায় রয়েছে, তাহলে কিন্তু অ্যান্সার হবে গোয়া। বার্ড স্যাঞ্চুয়ারি সেলিম আলী আমরা গোয়াতে পাই। আচ্ছা, সাতলেজ রিভার জয়েন্টস হুইচ রিভার ইন পাকিস্তান বিফোর মার্জিং ইনটু ইন্দাস, তাহলে শুধুমাত্র সাতলেজ রিভার নয়, এখানে আমরা দেখব যে ঝিলাম এবং সাতলেজ আর রবি, ঠিক আছে, এই তিনটে রিভারই কিন্তু পাকিস্তানে এন্টার করে প্রথমে চেনাব রিভারের সাথে মিট করে, তারপরে একটা স্ট্রিম হয়ে ফাইনালি ইন্দাসের সাথে মিট করে। তো এইটা আমরা বিয়াসের ক্ষেত্রে আবার যেটা পাই, যে বিয়াস কিন্তু ইন্ডিয়ার মধ্যে সাতলেজের সাথে মিট করে গেছে, মানে ইন্ডিয়ার ভেতর থেকে। কোশ্চেনটা তোমাদের করা হয় যে ইন্দাসের কোন ট্রিবিউটারিটা এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যে রয়েছে, তাহলে তোমরা বাকিদেরকে দেখবে হয় ইন্ডিয়া থেকে অরিজিনেট হয়েছে, পাকিস্তানেও রয়েছে, হ্যাঁ, বা পাকিস্তানে গিয়ে মার্চ করেছে, আবার সাতলেজ তো এসছেই টিবেট থেকে। একমাত্র বিয়াস রিভার যে রোটাং পাসের কাছ থেকে অরিজিনেট হয়েছে এবং পাঞ্জাবে হারিকের কাছে সাতলেজের সাথে মিট করে গেছে। তাহলে বিয়াস কিন্তু সেই অর্থে দেখতে গেলে প্রপারলি অ্যাকিউরেটলি বললে সাতলেজের ট্রিবিউটারি,
সেরকম বাকি রিভারগুলোকেও আমরা দেখব, এই যে ঝিলাম এবং রবি আর তার সাথে হচ্ছে সাতলেজ, এই ঝিলাম রবি আর সাতলেজ পাকিস্তানে এন্টার করে চেনাবের সাথে মিট করেছে, এরা ডাইরেক্টলি চেনাবের ট্রিবিউটারি, এবং তারপরে যে সিঙ্গেল স্ট্রিমটা ফরমেশন করেছে সেটা যেহেতু 5টা নদীর মিলিত প্রবাহ, তাই জন্য তাকে পাকিস্তানে বলা হয় পাঞ্চনদ। এবং এই পাঞ্চনদ নামে স্ট্রিমটা কিছুটা ফ্লো করার পর তারপরে পাকিস্তানে মিঠানকোটের কাছে গিয়ে ইন্দাস রিভারের সাথে মিট করেছে। তো এই 5টা নদী সম্বন্ধে তো অনেক ইনফরমেশন আছে, আমি আগের সেটগুলোতেও কিছু আলোচনা করেছি, আবার আগামী দিনে করব। দুটো ইনফরমেশন তোমাদেরকে আবার একবার রিভাইজ করে দিই, যে ইন্দাস রিভার সিস্টেমের বা ইন্দাসের লার্জেস্ট ট্রিবিউটারি কোনটা আর লংগেস্ট ট্রিবিউটারি কোনটা। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাকি ট্রিবিউটারিগুলো আলটিমেটলি চেনাব রিভারের সাথেই মিট করছে, তারপরে সেটা ইন্দাসে মিট করছে, তার মানে এই সমস্ত রিভারের মিলিত যে ওয়াটার সেটা ফাইনালি চেনাব দিয়ে ফ্লো করে। তাই ওয়াটার ভলিউমের পার্সপেক্টিভ থেকে বলা হয় যে লার্জেস্ট রিভার কোনটা, তাই লার্জেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস সেটা হচ্ছে চেনাব। আর সাতলেজ একমাত্র এই বাকি ট্রিবিউটারিগুলোর মধ্যে যে কিন্তু মানে চায়না বা টিবেট থেকে এসছে, ইন্ডিয়াতেও আছে আবার পাকিস্তানেও আছে। বাকিদের দেখো সবাই কিন্তু ইন্ডিয়ার ভেতর থেকে অরিজিনেট হয়েছে, একমাত্র ইন্দাস আর সাতলেজ এরাই 3টে কান্ট্রি 3টে রিজিয়ান দিয়ে ফ্লো করেছে। তা সেই রেসপেক্টে সাতলেজ অনেক লম্বা রিভার, কারণ সব থেকে বেশি নাম্বার অফ স্টেট দিয়ে ফ্লো করেছে বা কান্ট্রি দিয়ে ফ্লো করেছে, তাই সাতলেজ হচ্ছে লংগেস্ট, চেনাব হচ্ছে লার্জেস্ট। ঝিলাম রিভার ফ্লোজ থ্রু হুইচ মেজর লেক বিফোর এন্টারিং পাকিস্তান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ফেমাস কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বহুবার আগে এসে গেছে। তাহলে ঝিলাম রিভার গোটা যে শ্রীনগর ভ্যালি দিয়ে ফ্লো করছে, তারপরে ফাইনালি পাকিস্তানে ঢোকার আগে সে উলার লেকের মধ্যে এন্টার করেছে এবং উলার লেক থেকে আবার বেরিয়ে গিয়ে পাকিস্তানে এন্টার করেছে। তো এখানে শ্রীনগর ভ্যালি সম্বন্ধেও আমি আগে কথা বলেছি, যে শ্রীনগর ভ্যালি বা কাশ্মীর ভ্যালি বা যেটাকে আমরা কারেওয়া রিজিয়ান বলে থাকি, সেই কারেওয়া ডিপোজিটটা অ্যাকচুয়ালি কি থেকে হয়েছিল না, এই রিজিয়ানে একটা বিশাল বড় গ্লেশিয়ার লেক ছিল, এবং সেই লেকের নিচে যে সেডিমেন্ট ডিপোজিট, যাকে আমরা লেক ডিপোজিট বা লেকুস্ট্রাইন ডিপোজিট বলে থাকি, সেইটা দিয়েই কিন্তু কারেওয়া রিজিয়ানটা তৈরি। পরবর্তীকালে এই জায়গায় টেকটনিক অ্যাক্টিভিটির কারণে এই লেকের যে ওয়াটারটা সেটা আস্তে আস্তে কমতে কমতে ফ্লাশ আউট করে বেরিয়ে চলে গেছে, এবং ড্রাই লেক বেড এটা এক্সপোজড হয়েছে। এটা একটা ফার্টাইল ল্যান্ড হিসেবে এখন এক্সিস্ট করে, যাকে আমরা মূলত কারেওয়া বলে থাকি, স্যাফরন কাল্টিভেশনের জন্য ফেমাস। ঝিলাম রিভার পরবর্তীকালে কিন্তু এই যে কারেওয়া ডিপোজিট বা এই যে কাশ্মীর ভ্যালি সেখান দিয়ে ফ্লো করছে, এবং সেই জন্য ঝিলাম রিভার একটা ইয়াং রিভার হওয়া সত্ত্বেও বা তার আপার কোর্স দিয়ে ফ্লো করা সত্ত্বেও সে কিন্তু দেখা যায় যে কাশ্মীর ভ্যালিতে মিয়েন্ডারিং কোর্স তৈরি করেছে, অর্থাৎ এঁকে বেঁকে ফ্লো করছে, এবং তার আশেপাশে বিভিন্ন অক্সবো লেকও তৈরি হয়েছে। কিন্তু যে গ্লেশিয়ার লেকটা আগে ছিল সেই লেকটা আস্তে আস্তে ছোট হতে হতে কমতে কমতে এখন ফাইনালি যতটুকু এক্সিস্ট করছে সেটাই হচ্ছে উলার লেক, এবং ঝিলাম রিভারও সেই জন্য এই উলার লেকে এন্টার করেছে, আবার উলার লেক থেকে ফাইনালি বেরিয়ে চলে গেছে। উলার লেক কিন্তু অক্সবো লেক নয়, আমি ডাল লেক, আনচার লেক এগুলো অক্সবো লেকের এক্সাম্পল দিয়েছি। উলার লেকের মধ্যে দিয়ে ঝিলাম এখনো ফ্লো করছে, তাই এটা একটা ফ্রেশ ওয়াটার লেক, ঝিলামের ওয়াটার দিয়ে এ পুষ্ট, এবং ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার লেক। তো উলার লেক সম্বন্ধে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে একটা ছোট্ট প্রজেক্ট আছে, হ্যাঁ, মাল্টিপারপাস প্রজেক্ট, উলার লেক থেকে ঝিলাম রিভার যখন এক্সিট করছে সেই জায়গায়, যার নাম হচ্ছে তুলবুল প্রজেক্ট। ঠিক আছে, এই তুলবুল প্রজেক্টটা উলার লেকে রয়েছে বা ঝিলাম রিভারে রয়েছে, দুটোই বলা যায়। আর এই যে আংচার লেক এবং ডাল লেক এগুলো শ্রীনগরে রয়েছে, এইগুলো কিন্তু ঝিলাম রিভারের মিয়েন্ডার থেকে তৈরি হয়েছে, ক্রিসেন্ট শেপ লেক, তাই এদের কিন্তু এক্সাম্পল অফ অক্সবো লেক। আচ্ছা, নেক্সট বলেছে হুইচ রিভার অরিজিনেটস ফ্রম নামিক গ্লেশিয়ার। নামিক গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে রামগঙ্গা রিভার। তো এদের মধ্যে পিন্ডার রিভার পিন্ডার গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে, যেটা আমরা উত্তরাখণ্ডের একদম ইস্টার্ন সাইডে মানে নন্দা দেবী রিজিয়ানের কাছাকাছি পেয়ে থাকি। মন্দাকিনী খুব ফেমাস রিভার, যে কেদারনাথের আরও নর্দার্ন সাইড থেকে অরিজিনেট হয়ে আসছে, এবং মন্দাকিনী চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে। চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে মন্দাকিনী, আর অলকনন্দা অরিজিনেট হয়েছে বদ্রীনাথের কাছাকাছি থেকে সাতোপান্ত গ্লেশিয়ার থেকে।
তাহলে এই চারটে রিভারের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু গ্লেশিয়ারগুলো ইম্পর্টেন্ট, সবকটাই কিন্তু কোশ্চেনে আসে। আমি এখানে রামগঙ্গার রেসপেক্টে জিজ্ঞেস করেছিলাম যে রামগঙ্গা অরিজিনেট হয়েছে নামিক গ্লেশিয়ার থেকে। কোথায় রয়েছে এটা? না উত্তরাখণ্ডের একদম ইস্টার্ন সাইডে পিথোরাগড় ডিস্ট্রিক্টের কাছে রয়েছে, যেটা অবশ্যই কুমায়ুন হিমালয়াতে পড়ে, কারণ উত্তরাখণ্ডের ইস্টার্ন পার্টটাকে আমরা কুমায়ুন বলি, ওয়েস্টার্ন পার্টটাকে আমরা গাড়োয়াল বলে থাকি, ঠিক আছে। আর কি না, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রামগঙ্গা রিভার কোন ন্যাশনাল পার্ক বা ফরেস্টের মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রামগঙ্গা রিভার ফ্লো করছে। এবং রামগঙ্গার ওপর যে প্রজেক্টটা রয়েছে, রামগঙ্গা ড্যাম বলো বা রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট বা রামগঙ্গা রিজার্ভার, সেটা কিন্তু এই জিম করবেট ফরেস্টের মধ্যেই রয়েছে। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্কের মেন যে ফ্রেশ ওয়াটার সোর্স স্পেসিসদের জন্য, সেটাও কিন্তু এই রামগঙ্গা রিভার বা তার ওয়াটার রিজার্ভার। এবং ইন্ডিয়ার মধ্যে যদি বলা হয় যে কোন ন্যাশনাল পার্কে ম্যাক্সিমাম টাইগার পপুলেশন রয়েছে, তাহলে সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল পার্ক, যার আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। চলো, বলেছে দ্য ফেমাস রূপকুন্ড লেক ইজ সিচুয়েটেড অ্যাট দ্য বেস অফ হুইচ পিক। এই রূপকুন্ড লেকটাকে আমরা বলে থাকি যে স্কেলিটন লেক অফ ইন্ডিয়া, কারণ এর আশেপাশে রিজিয়ানে দেখা গেছে যে বিভিন্ন হিউম্যান স্কেলিটন কিন্তু পাওয়া যায়। যখন আর কি লেকটার ওয়াটার অনেকটা কমে যায়, তখন আশপাশে এরকম প্রচুর স্কেলিটন পাওয়া গেছে। এবং যাদের বয়সও আমরা কিন্তু যখন স্টাডি করে দেখেছি যে অনেক পুরনো যেরকম আছে, অর্থাৎ একই সময়ের নয় সবকটা, বিভিন্ন আলাদা আলাদা সময়ের কিন্তু এদের এজ রয়েছে। তো হতে পারে যে এই রিজিয়ানে কোনো নোম্যাডিক কোনো গ্রুপ ছিল, ঠিক আছে, অথবা এক্সপিডিশনের কারণে বা বিভিন্ন সময় বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের ফলে একসাথে হয়তো অনেকে মারা গেছে। তো যাই হোক, স্কেলিটন লেক অফ ইন্ডিয়া বললে সেটাকে আমরা রূপকুন্ড লেককে বলবো। এবং এই রূপকুন্ড লেক উত্তরাখণ্ডে রয়েছে এবং চামোলি ডিস্ট্রিক্টে রয়েছে। স্বভাবতই এটা একটা গ্লেশিয়ার লেক, অর্থাৎ গ্লেশিয়ার মেল্ট করেই এর মূলত যে ওয়াটার সোর্স সেইটা। এবং এই লেকটা কোশ্চেনে ছিল যে কোন পিকের একদম বেসের কাছে রয়েছে। তো সেখানে আমরা দুটো পিককে পাই, একটা হচ্ছে ত্রিশূল আর একটা হচ্ছে নন্দাঘুটি। তাই ত্রিশূল, নন্দাঘুটি বা কামেট, পাঞ্চচুল্লি, এই যে পিকগুলো রয়েছে এগুলো ইস্টার্ন সাইড মানে গাড়ওয়াল এবং কুমায়ুন এই দুজনের অনেকটা বর্ডার রিজিয়নে পড়ে। তোমরা দেখবে যে নন্দা দেবী যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে অথবা ভ্যালি অফ ফ্লাওয়ার যেটাকে আমরা বলি, সেটা অর্ধেকটা কুমায়ুন রিজিয়নেও পড়ে, অর্ধেকটা গাড়ওয়াল রিজিয়নেও পড়ে। তো লেকটাকে আমরা গাড়ওয়াল রিজিয়নেই বলে থাকি। তাহলে রূপকুন্ড লেক, একে আমরা ত্রিশূল, নন্দাঘুটি এই পিকগুলোর বেসে পাই। সাতোপান্ত গ্লেশিয়ার একটু আগেই কথা বলেছি, এবং ভাগীরথী খারাক গ্লেশিয়ার, ঠিক আছে, ভাগীরথী খারাক এবং সাতোপান্ত এই দুটো গ্লেশিয়ার কোন রিভারের অরিজিনের সাথে রিলেটেড, ঠিক আছে। তাহলে একটু আগে আমি আলোচনা করছিলাম যে অলকানন্দা রিভার অরিজিনেট হয়েছে, এই দুটো গ্লেশিয়ারকেই আমরা ওই চামোলি ডিস্ট্রিক্টেই পাই উত্তরাখণ্ডে, অলকানন্দা ভ্যালিতে। এবং এই রিভারটা এই দুটো গ্লেশিয়ার থেকে মেল্ট করে যে ওয়াটার আসছে তার কনফ্লুয়েন্সের ফলে ফাইনালি অলকানন্দা রিভার হয়। এবং এখানে সরস্বতী বলেও একটা স্ট্রিম রয়েছে। তো বদ্রীনাথের নর্দার্ন সাইড থেকে আমরা কিন্তু এই অলকানন্দা রিভারটাকে অরিজিনেট হতে দেখতে পাই। এবং গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে মানে গঙ্গার সোর্সকে আমরা গঙ্গোত্রী বা ভাগীরথী রিভার বললেও অলকানন্দা এবং ভাগীরথীর কনফ্লুয়েন্সের পরেই কিন্তু গঙ্গা নামটা হয়। এবং অলকানন্দা কিন্তু দেখতে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হেডওয়ার্ড স্ট্রিম অফ গঙ্গা রিভার, কারণ শুধু অলকানন্দা না, তার আরও যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিগুলো তোমরা জানো, তোমাদের পঞ্চপ্রয়াগ হিসেবে কোশ্চেনে আসে যে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, ঠিক আছে। তো এখানে মন্দাকিনী, পিন্ডারি, তারপরে ভাগীরথীও বলো, অনেক রিভার আরও এসে একসাথে মিট করছে অলকানন্দার সাথে। আচ্ছা, নেক্সট বলেছে হুইচ পাস লাইজ অ্যাট দ্য অরিজিন অফ কালী রিভার ইন দ্য কুমায়ুন হিমালয়া। কালী রিভারকে আমরা কোথায় পাই না, কালী রিভার উত্তরাখণ্ড আর নেপালের বাউন্ডারি দিয়ে ফ্লো করছে। এবং কালী রিভারটাকেই আমরা দুটো দেশের বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি হিসেবে কনসিডার করি। তাই এটাকে আমরা কিন্তু একটা এক্সাম্পল অফ ট্রান্স বাউন্ডারি রিভারও বলতে পারি। ঠিক নেপালের ইস্টার্ন বাউন্ডারিতে যদি দেখো, সেখানে ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংয়ের সাথে নেপালের বাউন্ডারিতেও একটা রিভার ফ্লো করছে, তার নাম মেচি রিভার, যেটা মহানন্দা রিভারের ট্রিবিউটারি। সেও কিন্তু এক্সাম্পল অফ ট্রান্স বাউন্ডারি রিভার। তো এই কালী রিভার যে জায়গাটা মানে একে মহাকালী রিভার নেপালে বলা হয়, বা সারদা রিভার, বা অনেক সময় কালী গঙ্গাও
অনেকে বলে থাকে ইন্ডিয়াতে। তো তার বা কালাপানি এরিয়া অনেক সময় বলা হয়, যাই হোক, লিপুলেক পাসের কাছ থেকে অরিজিনেট হচ্ছে। লিপুলেক পাসেরও খুব ইম্পর্টেন্স রয়েছে, কারণ নেপাল, উত্তরাখণ্ড আর চায়না এই 3 কান্ট্রির মানে ট্রাই জাংশনে কিন্তু আমরা এই লিপুলেক পাসটাকে পেয়ে থাকি। এবং মানস সরোবরে যে পিলগ্রিম যে যাত্রা হয়ে থাকে সেখানে এদিক থেকে গেলে কিন্তু এই লিপুলেক পাস রিজিয়ান দিয়েই মানুষ টিবেটে এন্টার করে। এবং লিপুলেক পাসের যদি আমরা টিবেটের দিকে নাম দেখি তাহলে সেটাকে মানসাধুরা পাসও কিন্তু বলা হয়ে থাকে। তো আমি সেগুলোই এখানে লিখেছি যে কালী রিভারের অরিজিন, আর সেই জায়গাটাতেই কিন্তু রয়েছে আমাদের লিপুলেক পাস। আর মানস সরোবরের পিলগ্রিম এখান দিয়ে যাতায়াত হয় আর কি মানস সরোবরে, আর 3টে দেশের ট্রাই জাংশনে রয়েছে। এছাড়া এই কালী রিভারের সঙ্গে আমরা বলতে পারি যে ফাইনালি এটা গঙ্গা রিভার সিস্টেমেরই পার্ট, কারণ কালী রিভার ইন্ডিয়াতে এন্টার করার পর নেপাল থেকে আসা আরও একটা রিভার কার্নালি তার সাথে মিট করে এবং দুজনে মিলে কম্বাইন হয়ে ইন্ডিয়াতে ঘরঘোড়া রিভার ফর্ম করে। এবং ঘরঘোড়া রিভার একটা ইম্পর্টেন্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গ্যাঞ্জেস। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পিকস ইজ লোকেটেড ইন কুমায়ুন হিমালয়া। তাহলে কুমায়ুন হিমালয় মানে উত্তরাখণ্ডের একদম ইস্টার্ন সাইডে। তাহলে একটু আগে আমি নাম নিয়েছিলাম পাঞ্চচুল্লি। এই পাঞ্চচুল্লি অর্থাৎ এখানে 5টা আলাদা আলাদা পিক রয়েছে, একসাথে বলা হয় পাঞ্চচুল্লি। এটাও কিন্তু কুমায়ুন হিমালয়তে রয়েছে। দেখতে পাবে এখানে গাড়ওয়াল কোনটাকে বলে আর কুমায়ুন কোনটাকে বলে সেটা আমি বলেছি। এবং কালী রিভার যেটা এই কুমায়ুন রিজিয়ান দিয়ে ফ্লো করছে, গাড়ওয়াল হচ্ছে ওয়েস্টার্ন পার্ট, কুমায়ুন হচ্ছে ইস্টার্ন পার্ট। তো শুধুমাত্র পাঞ্চচুল্লি নয়, তারপরে এই রাজাম্বা বা ব্রহ্মা পর্বত বা আদি কৈলাস এই পিকগুলোকেও আমরা কিন্তু কুমায়ুন রিজিয়ানেই পেয়ে থাকি। নেক্সট বলেছে যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড অ্যাট দ্য ড্রেনেজ বেসিন অফ হুইচ রিভার। তাহলে আগে তো তোমায় জানতে হয় গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন স্টেটে রয়েছে। কোন স্টেটে রয়েছে না, সেটা হিমাচল প্রদেশে রয়েছে এবং সেটা অ্যাকচুয়ালি বিয়াস রিভার ভ্যালিতে রয়েছে। তো এই গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক আমরা হিমাচল প্রদেশে অবশ্যই, তাহলে নামের মধ্যেই রয়েছে যে গ্রেট হিমালয়াতে পাই। এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি গ্রেট হিমালয়ের যেটা সাউদার্ন স্লোপ সেই জায়গাতে আমরা এই বিয়াস রিভারের ভ্যালিকে পেয়ে থাকি। এবং সেখানে খুব ইম্পর্টেন্ট একটা পিক রয়েছে গ্রেটার হিমালয়ের, সেটার নাম হচ্ছে পার্বতী পিক। এবং এই পার্বতী পিক থেকে পার্বতী রিভার অরিজিনেট হচ্ছে, সেটাও কিন্তু ফাইনালি বিয়াস রিভারেরই একটা ট্রিবিউটারি। তাহলে আলটিমেটলি দেখতে গেলে এই জায়গাটায় এই যে তীর্থান, পার্বতী, জিওয়া এরকম ছোট ছোট হিমালয়ান স্ট্রিম রয়েছে, এরা সবাই বিয়াস রিভারের ট্রিবিউটারি। তাই জন্য এটাকে বলা হয়েছে যে বিয়াস রিভারের ড্রেনেজ বেসিনেই কিন্তু এটা রয়েছে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাবো যে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এদেরকে কিন্তু আমরা আবার এই হিমালয়ান রেঞ্জেরই নর্দার্ন স্লোপটায় পেয়ে থাকি, যেখানে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্কও স্নো লেপার্ডের জন্য খুব ফেমাস। সেই এই যে রিজিয়নটা যেটা নর্দার্ন স্লোপে হয়ে গেল, সেটা আবার কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে চলে আসে। এবং পিনও কিন্তু একটা ছোট্ট রিভার, স্পিতি রিভারের ট্রিবিউটারি। স্পিতি ভ্যালি যে রিজিয়ানটা, সেই রিজিয়ানটা গ্রেটার হিমালয়ের নর্দার্ন স্লোপে রয়েছে, তাই সেটা কোল্ড ডেজার্ট টাইপের রিজিয়ান। সাউদার্ন স্লোপে আমরা গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক এবং বিয়াস রিভারের ভ্যালিকে পেয়ে থাকি। বিয়াস, রবি এরা গ্রেটার হিমালয়ের সাউদার্ন সাইডে ফ্লো করেছে, ঠিক আছে, চেনাবো তাই। আর কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার যে রিজিয়ানটা, সেটা স্পিতি ভ্যালি রিজিয়ান। স্পিতিও একটা ইম্পর্টেন্ট রিভার। পিন রিভার ট্রিবিউটারি অফ স্পিতি, বাট স্পিতি ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ সতলেজ রিভার, ঠিক আছে। ইন্ডিয়াতে শিবকিলা পাস দিয়ে সতলেজ রিভার হিমাচল প্রদেশে এন্টার করেছে। এন্টার করার পরেই প্রথম যে ট্রিবিউটারিটা সেটাই হচ্ছে স্পিতি রিভার। চলো আজকের লাস্ট কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য স্যাফরন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো শ্রীনগর ভ্যালি, কাশ্মীর ভ্যালি, কারেওয়া ডিপোজিট, একটু আগে বললাম লেকুস্ট্রাইন ডিপোজিট, সেখানেই স্যাফরন ভালো হয়। কিন্তু স্যাফরন ক্যাপিটাল বলতে আমরা কোন সিটিটাকে বা কোন টাউনটাকে আমরা স্পেশালি বলে থাকি, ঠিক আছে, সেটা কিন্তু শ্রীনগর নয়, সেটা হচ্ছে প্যাম্পোর। এই প্যাম্পোর রিজিয়নকে বলা হয় যে স্যাফরন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। প্যাম্পোর স্বাভাবিকভাবেই ঝিলাম ভ্যালিতেই রয়েছে এবং কারেওয়া রিজিয়নেই রয়েছে। এটাকে আমরা স্যাফরন টাউন বা স্যাফরন ক্যাপিটাল বলে থাকি। সব থেকে ফেমাস যে হাই কোয়ালিটি স্যাফরন, সেটা কিন্তু এই ঝিলামের পাড়ে এই প্যাম্পোর রিজিয়নেই হয়ে থাকে। অথবা এই প্যাম্পোর টাউনটাকে বেস করেই কিন্তু এই স্যাফরন যে ইন্ডাস্ট্রিটা,
ঠিক আছে, এটা কিন্তু কোনো আমাদের সেন্ট্রালাইজ কিন্তু কোনো বোর্ড নেই যে স্যাফরন বোর্ড অফ ইন্ডিয়া, এরকম কিন্তু নেই। এটা কিন্তু শুধু জম্মু কাশ্মীরকে বেস করেই ইন্ডাস্ট্রিটা রয়েছে এবং সেটা স্পেশালি এই প্যাম্পো রিজিয়নকে বেস করে। তাহলে বাকি এখানে কারেওয়া সয়েলে কেন স্যাফরন ভালো হয়, তো ড্রাই ক্লাইমেট, লো হিউমিডিটি এবং তার সাথে খুব ঠিক একটা লেকুস্ট্রাইন ডিপোজিট, সেটা খুবই নিউট্রিয়েন্ট রিচ সয়েল, ঠিক আছে, সেটা হাই কোয়ালিটি স্যাফরন গ্রো করার জন্য খুব ইম্পর্টেন্ট। তো রিসেন্টলি তো ইরান নিয়ে আমরা সবাই ফোকাস করে আছি যে কি হয়, তো স্যাফরন ইন্ডিয়াতে ভালো কোয়ালিটির কিন্তু এই কাশ্মীর ভ্যালি থেকেই হয়, কারেওয়া রিজিয়ান থেকে। সিকিম টিকিমের দিকে অল্প হয়, বা রিসেন্টলি নর্থ ইস্টের দিকে ট্রাই করার চেষ্টা চলছে যে স্যাফরন কাল্টিভেশন করা যায় কিনা। কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট স্যাফরন প্রডিউসার কে বলো তো? ইরান, ঠিক আছে, ইরান কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট স্যাফরন প্রডিউসার। তো প্যাম্পো রিজিয়ন সম্বন্ধে এটাই বললাম যে এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস, যেমন আমাদের দার্জিলিং চা খুব ফেমাস, সেরকম এই প্যাম্পো রিজিয়নের যে স্যাফরন, তার যে কোয়ালিটি এবং তার যে কালার, সেই জন্য কিন্তু এটা ফেমাস। তো থার্ড লার্জেস্ট স্যাফরন প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া, ফার্স্ট হচ্ছে ইরান, সেকেন্ড হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। তো অনেক ইনফরমেশন শেয়ার করলাম তোমাদের সাথে। যদি মনে হয় যে নতুন কিছু জানতে পারলে, শিখতে পারলে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং আরও তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব অ্যাসপিরেন্ট যারা রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে, তাদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়। ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।